আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের দিকে হাত বাড়ালে তার জবাব দেবে হিজবুল্লাহ। ইরানকে দমাতে না পেরে সীমিত আকারে হামলার কথা ভাবছেন ট্রাম্প। রুশ তেল সরবরাহ ফের শুরু না করলে ইউক্রেনে বিদ্যুৎ বন্ধের হুমকি স্লোভাকিয়ার। হঠাৎ পাকিস্তানের ভয়াবহ হামলা, প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তানও। মোসাদ বনাম এমআইটি, অপারেশন ফেইলিং লায়ন, তুরস্কে ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতার গল্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান ও হিজবুল্লার মধ্যকার অত্যন্ত গভীর কৌশলগত জোট, যেখানে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ইরানের দিকে কেউ হাত বাড়ালে তার চূড়ান্ত জবাব দেবে লেবানন ভিত্তিক এই শক্তিশালী রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীটি। আর আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক রাজনীতি ফলো করেন তারা খুব ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটিতে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে এই জোটটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দশকের পর দশক ধরে। মূলত এই অঞ্চলে যখনই কোনো বড় ধরনের উত্তেজনার সৃষ্টি হয় বা কোনো প্রভাবশালী পশ্চিমা রাষ্ট্র ইরানের ওপর তাদের চাপ প্রয়োগের মাত্রা বাড়িয়ে দেয়, তখনই এই ধরনের কড়া হুঁশিয়ারি বা সতর্কবার্তা প্রকাশ্যে আসতে দেখা যায়, যা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি তাদের দীর্ঘদিনের একটি সমন্বিত প্রতিরক্ষামূলক কৌশলেরই অংশ। বিশ্লেষকদের মতে ইরান এবং হিজবুল্লাহর এই সম্পর্কটি শুধুমাত্র কোনো সাধারণ রাজনৈতিক চুক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি আদর্শিক এবং কৌশলগত বন্ধন যা পুরো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি দেশই তাদের নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করতে মরিয়া। আর ঠিক এই প্রেক্ষাপটেই এই ধরনের সতর্ক বার্তাগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে, কারণ এই ধরনের একটি বিবৃতি শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের জন্য নয়, বরং পুরো বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর পরোক্ষভাবে প্রভাব ফেলার ক্ষমতা রাখে। আপনারা যদি একটু পেছনের দিকে তাকান তাহলে দেখবেন বিভিন্ন সময়ে যখনই ইরানের ওপর কোনো আন্তর্জাতিক চাপ বা অবরোধ আরোপ করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সম্ভাব্য কৌশলগত চিন্তাভাবনা নিয়ে, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে ইরানকে পুরোপুরি দমাতে না পেরে তিনি এখন সীমিত আকারে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ বা কৌশলগত অপারেশনের কথা ভাবছেন। আপনারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং তাদের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে খোঁজখবর রাখেন তারা জানেন যে ট্রাম্প প্রশাসনের সময় ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি গ্রহণ করা হয়েছিল তার মূল লক্ষ্যই ছিল অর্থনৈতিক অবরোধ এবং কঠোর কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে ইরানকে তাদের নীতি পরিবর্তনে বাধ্য করা। কিন্তু বাস্তবতা হল আন্তর্জাতিক সম্পর্ক একটি অত্যন্ত জটিল দাবার ছক, যেখানে কোনো একটি নির্দিষ্ট চাল দিয়ে সবসময় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয় না। আর এই কারণেই হয়তো এখন নতুন করে কৌশল পরিবর্তনের কথা ভাবা হচ্ছে, কারণ দীর্ঘদিনের অবরোধ এবং চাপের পরেও যখন কোনো দেশ তাদের নিজস্ব অবস্থানে অনড় থাকে, তখন আন্তর্জাতিক পরাশক্তিগুলোকে তাদের নিজস্ব স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভিন্ন কোনো পথের সন্ধান করতে হয়। এই সীমিত আকারের পদক্ষেপ বলতে মূলত এমন কিছু নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত কৌশলগত সিদ্ধান্তকে বোঝানো হয় যা সরাসরি কোনো বড় ধরনের সংঘাতে না জড়িয়েও প্রতিপক্ষের উপর একটি শক্তিশালী মানসিক ও রাজনৈতিক চাপ তৈরি করতে সক্ষম। এটি হতে পারে কোনো নির্দিষ্ট অর্থনৈতিক খাতের ওপর আরও সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা, সাইবার স্পেসে কোনো নীরব কৌশলগত অপারেশন, অথবা আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে এক ধরনের কূটনৈতিক ঘেরাও তৈরি করা যা ইরানকে তাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে আরও সতর্ক হতে বাধ্য করবে। ইউরোপের জ্বালানি সংকট এবং পূর্ব ইউরোপের দেশ স্লোভাকিয়া ও ইউক্রেনের মধ্যকার একটি অত্যন্ত জটিল ও গুরুতর টানাপোড়েন নিয়ে, যেখানে স্লোভাকিয়া স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছে যে তাদের দেশে রুশ তেল সরবরাহ ফের শুরু করা না হলে তারা ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেবে। এই ঘটনাটি বুঝতে হলে আমাদের একটু পেছনের প্রেক্ষাপট জানতে হবে। আপনারা জানেন যে ইউরোপের অনেক দেশই ঐতিহাসিকভাবে রাশিয়ার জ্বালানির ওপর
ব্যাপকভাবে নির্ভরশীল। বিশেষ করে দ্রুজ বা পাইপলাইন বা ফ্রেন্ডশিপ পাইপলাইন নামক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন রয়েছে, যা রাশিয়ার তেল ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছে দেয়। কিন্তু সাম্প্রতিক ভূ-রাজনৈতিক সংকটের কারণে যখন এই সরবরাহে বিঘ্ন ঘটে, তখন স্লোভাকিয়ার মতো দেশগুলো চরম বিপাকে পড়ে যায়, কারণ তাদের অভ্যন্তরীণ অর্থনীতি এবং শিল্প কারখানাগুলো চালু রাখার জন্য এই তেলের কোনো বিকল্প তাদের হাতে এই মুহূর্তে নেই। অন্যদিকে ইউক্রেন নিজেও যুদ্ধবিধ্বস্ত একটি দেশ, যাদের নিজস্ব পাওয়ার গ্রিড এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা তাদের প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে বিদ্যুৎ আমদানি করতে বাধ্য হচ্ছে। আর ঠিক এখানেই স্লোভাকিয়া তাদের কৌশলগত অবস্থানটি কাজে লাগাচ্ছে। তারা মূলত একটি ডিল বা শর্তের জায়গা তৈরি করেছে, যেখানে তারা বোঝাতে চাইছে যে জ্বালানি নিরাপত্তা একটি দ্বিমুখী রাস্তা। যদি তাদের তেলের সরবরাহ নিশ্চিত করা না হয়, তবে তারাও তাদের গ্রিড থেকে ইউক্রেনকে দেওয়া বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেবে, যা ইউক্রেনের সাধারণ মানুষ এবং তাদের অভ্যন্তরীণ কাঠামোর জন্য এক ভয়াবহ বিপর্যয়ের কারণ হতে পারে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় নিয়ে, যেখানে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে হঠাৎ করেই চরম উত্তেজনা ও আকস্মিক কৌশলগত পদক্ষেপের খবর পাওয়া যাচ্ছে, এবং পরিস্থিতি সামাল দিতে আফগানিস্তানও তাদের দিক থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। আপনারা যারা দক্ষিণ এশিয়ার ইতিহাস এবং রাজনীতি সম্পর্কে জানেন, তারা অবগত আছেন যে পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝখানে থাকা ডুরান্ড লাইন নামক সীমানাটি নিয়ে যুগ যুগ ধরে দুই দেশের মধ্যে এক ধরনের নীরব ও সরব উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি এই সীমান্তে যে আকস্মিক পদক্ষেপের কথা শোনা যাচ্ছে, তা মূলত কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এই অঞ্চলের গভীর নিরাপত্তা সংকট, অবৈধ অনুপ্রবেশ এবং দ্বিপাক্ষিক আস্থার চরম সংকটেরই একটি বহিঃপ্রকাশ। পাকিস্তান দাবি করে আসছে যে তাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অপরিহার্য, কারণ সীমান্তের ওপার থেকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত উপাদান তাদের দেশে প্রবেশ করে অস্থিতিশীলতা তৈরি করছে। আর ঠিক এই কারণেই তারা সীমান্তে তাদের নিজস্ব বাহিনী মোতায়েন করে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে, যাতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করা যায়। এই দুই প্রতিবেশী দেশের মধ্যকার এই সামরিক ও কূটনৈতিক টানাপড়েন পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটি বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই অঞ্চলে আগে থেকেই নানা ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট বিদ্যমান রয়েছে। গোয়েন্দা দুনিয়ার এক ছায়াযুদ্ধ নিয়ে, যেখানে একদিকে রয়েছে ইসরায়েলের বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ এবং অন্যদিকে রয়েছে তুরস্কের শক্তিশালী ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা MIT। আর এই পুরো ঘটনাটি মিডিয়াতে পরিচিতি পেয়েছে অপারেশন ফেইলিং লায়ন নামে, যা মূলত তুরস্কে ইসরায়েলি গোয়েন্দাদের একটি বড় ধরনের ব্যর্থতার গল্প। আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের স্পাই স্টোরি বা গোয়েন্দা কার্যক্রমের খবর খুব একটা প্রকাশ্যে আসে না, কিন্তু যখন আসে তখন তা পুরো বিশ্বের নজর কাড়ে। আপনারা হয়তো জানেন যে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে বেশ টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, আর ঠিক এই সুযোগটি কাজে লাগিয়ে মোসাদ তুরস্কে তাদের নিজস্ব একটি বিশাল গুপ্তচর নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছিল, যাদের মূল লক্ষ্য ছিল তুরস্কে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিক, বিশেষ করে যারা ইসরায়েলের স্বার্থের পরিপন্থী কাজ করতে পারে তাদের উপর নজরদারি করা এবং তথ্য সংগ্রহ করা। কিন্তু তারা বুঝতে পারেনি যে তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT তাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিল। MIT অত্যন্ত সুকৌশলে একটি কাউন্টার ইন্টেলিজেন্স বা পাল্টা গোয়েন্দা অপারেশন পরিচালনা করে, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন ফেইলিং লায়ন। এই অপারেশনের মাধ্যমে MIT মোসাদের সেই গোপন নেটওয়ার্কটিকে পুরোপুরি ধ্বংস করে দেয় এবং বেশ কয়েকজন সন্দেহভাজন এজেন্টকে আটক করতে সক্ষম হয়। এই ঘটনাটি গোয়েন্দা জগতে একটি বিশাল বড় চমক হিসেবে দেখা দিচ্ছে, কারণ মোসাদকে সাধারণত বিশ্বের অন্যতম দুর্ভেদ্য এবং ত্রুটিহীন গোয়েন্দা সংস্থা হিসেবে ধরা হয়। সেখানে একটি বিদেশি মাটিতে তাদের পুরো নেটওয়ার্ক এভাবে ভাঁস হয়ে যাওয়াটা তাদের জন্য একটি বড় ধরনের কৌশলগত পরাজয়। এই পুরো বিষয়টি প্রমাণ করে যে আধুনিক যুগে সাইবার প্রযুক্তি এবং কাউন্টার ইন্টেলিজেন্সে তুরস্ক নিজেদের কতটা উন্নত করেছে।
MIT এই অপারেশনে প্রমাণ করেছে যে শুধুমাত্র প্রযুক্তি নয়,